আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ ফাইন্যান্সের অধ্যায় ৫ স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা ১ নাম্বার প্রশ্নের গটা দেখে নেই। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় নির্ণয় করো। ওকে। সো আমরা আগেই আগেই যখন মোট মজুদ ব্যয় যখন দেখেছি তার মানে আমি বুঝতে পারছি এটা নগদ ব্যবস্থাপনা বা স্বতঃস্ফূর্ত অর্থায়নের না, কোয়েশ্চেনটা মজুদ পণ্য ব্যবস্থাপনা থেকে দেয়া হয়েছে। এবং যখন মোট মজুদ ব্যয় নির্ণয় করতে বলেছে, আমরা জানি যে আমরা ২ নাম্বার যে ফর্মুলাটা শিখেছিলাম অর্থাৎ টিসি টোটাল কস্টে সেটা বের করতে হবে। তবে রিমেম্বার, এটা মনে রাখবা, মজুদ পণ্য ব্যবস্থাপনার যেকোনো ম্যাথ সলভ করতে গেলে ফার্স্টে ইওকিউ বের করে নিতে হবে। যদি কোয়েশ্চেনে ইওকিউ ডিরেক্টলি দেয়া না থাকে তাহলে ইওকিউ বের করাটা বাধ্যতামূলক। ওকে। সো মোট মজুদ ব্যয় নির্ণয় করতে গেলে আমরা ফার্স্ট একটু পরে দেখি কি লেখা আছে। মুন কোম্পানি লিমিটেডের পণ্যের বার্ষিক চাহিদা ৩ লাখ একক। বার্ষিক চাহিদা মানে আমরা জানি অ্যানুয়াল প্রোডাকশন বা অ্যানুয়াল ডিমান্ড, যেটা সারা বছরের উৎপাদন, যেটা সেটা হলো ৩ লাখ। প্রতিটি ফরমায়েশ সম্পন্ন করতে ব্যয় হয় ৫০০ টাকা। তাহলে প্রতিটি ফরমায়েশের ব্যয় অর্থাৎ একক প্রতি ফরমায়েশ ব্যয় ওসি হলো ৫০০ টাকা। বহন খরচ একক প্রতি ১২ টাকা, তার মানে সিসি ১২ টাকা। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে একের গ। ওকে, তাহলে ফার্স্টে আমরা ইওকিউটা বের করে নেই। ইওকিউ ইকুয়াল টু আমরা জানি √2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। সো 2, এ মানে বার্ষিক চাহিদা, এটা আমার কোয়েশ্চেনে দেয়া ছিল ৩ লাখ একক, ফাইন। ওসি মানে একক প্রতি ফরমায়েশ ব্যয়, কোয়েশ্চেনে দেয়া ছিল ৫০০, এবং সিসি মানে একক প্রতি বহন খরচ, এটা প্রশ্নে দেয়া ছিল ১২। সো আমরা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে ৫০০০ ইউনিট, বা তুমি লিখতে পারো ৫০০০ একক। এখন আমাদের গয়ের যে রিকোয়ারমেন্টের জন্য যেটা চেয়েছে সেটা বের করতে হবে, মোট ব্যয় বা টিসি। আমরা কি জানি, মোট ব্যয় বলতে দুইটা জিনিসের মানে দুইটা সাম আপ হবে, সেটা হলো মোট ফরমায়েশ ব্যয় এবং মোট বহন খরচ। মোট ফরমায়েশ ব্যয় আমরা কিভাবে বের করব, এ ডিভাইডেড বাই ইওকিউ, মানে হলো সারা বছর আমি কতবার ফরমায়েশ দিয়েছি ইনটু প্রতিবার ফরমায়েশের ব্যয়, প্লাস ইওকিউ ডিভাইডেড বাই 2, মানে গড় মজুদ কতটুকু ইনটু প্রতিবার মজুদ করতে যে ব্যয়টা হয় বা একক প্রতি বহন খরচ। তাহলে এটা হলো ৩ লাখ ডিভাইডেড বাই ইওকিউ হলো ৫০০০ ইনটু ওসি হলো ৫০০, আর ইওকিউ ৫০০০ ডিভাইডেড বাই 2, আর সিসি হলো ১২। তাহলে আমরা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে ৬০,০০০ টাকা। তার মানে মুন কোম্পানির মোট মজুদ ব্যয় হলো ৬০,০০০ টাকা। এবার আমরা ঘতে একটু দেখি কি বলা আছে। উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে ব্যবস্থাপক কোনো সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা একটু পড়ে দেখি কি কি আছে। ওকে, এখানে বলা আছে প্রতিষ্ঠানটির ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে ৬৫ দিন সময় লাগে। বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে সময় লাগে, তার মানে আমরা বলতে পারি গড় সংগ্রহ সময়। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে ৪৫ দিনে। তার মানে হলো আমি যে কাঁচামাল ক্রয় করেছিলাম সেটা আমি পে করব গড়ে ৪৫ দিনে, তার মানে এটা হলো আমার গড় দেয় সময়। প্রতিষ্ঠানটির মজুত পণ্যের গড় অবস্থান ৩৫ দিন। এটা মানে হলো আমি যে উৎপাদন করব, আমার উৎপাদনের গড় সময় হলো
বা মানে গড়ে আমার উৎপাদন করতে সময় লাগে 35 দিন। তাহলে এই রিকোয়েস্ট মানে ডেটাগুলো দেখে আমি বুঝতে পারছি যে এটা মজুত পণ্য রিলেটেড না, এটা নগদ রিলেটেড। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা। আচ্ছা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ন্যূনতম নগদ পরিমাণ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলো আমাদের মেইন জিনিস, যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছেন যে সে ন্যূনতম নগদ অর্থ রাখবে 15 লাখ টাকা। তার মানে এখানে তোমাকে দুনিয়ার সবকিছু ক্যালকুলেট করতে হবে, কারণ তোমাকে আগে ন্যূনতম নগদ অর্থের পরিমাণ বের করে আসতে হবে, তারপর এটার সাথে কম্পেয়ার করতে হবে। এখন আমরা কি জানি, ন্যূনতম নগদ অর্থের পরিমাণ বের করতে গেলে আমার লাগবে নগদ আবর্তন। ফাইন, নগদ আবর্তন বের করতে গেলে আমার লাগবে হলো নগদ চক্র। তাহলে মোটামুটি তোমাকে দুনিয়া ঘুরা আইসা ক্যালকুলেট করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি সিদ্ধান্তে পরে যাচ্ছি, আগে একটু জাস্ট ইনফরমেশন গুলো দেখে নেই। গড় উৎপাদন সময় 35 দিন, গড় সংগ্রহ সময় 65 দিন, গড় দেয় সময় 45 দিন। তাহলে আমরা একটু ক্যালকুলেশন গুলা করে ফেলি। ওকে, সো আমাদের নগদ চক্র, গড় উৎপাদন ছিল 35 দিন, গড় সংগ্রহ 65 দিন, গড় দেয় 45 দিন। তাহলে আমরা ক্যালকুলেট করলে আমাদের নগদ চক্র আসবে 55 দিন। মানে উৎপাদন থেকে শুরু করে বিক্রয় করে নগদ টাকা আদায় করতে কোম্পানির সময় লাগে 55 দিন। এটার উপরে বেস করে আমরা নগদ আবর্তন বের করব, মানে এক বছরে কতবার আমি চক্রটা সম্পাদন করতে পারতেছি। তো 360 ডিভাইডেড বাই 55, এটা আসবে হলো 6.55 বার। মানে বছরে আমি প্রায় 6.5 বারের মতো এই নগদ চক্রটা সম্পাদন করতে পারতেছি। এবার লাস্ট হলো আমার ন্যূনতম নগদ অর্থের পরিমাণ, অর্থাৎ এই নগদ চক্রগুলা সম্পাদন করতে গেলে প্রতিবারে আমার কত টাকা লাগবে। আচ্ছা, আমার বার্ষিক বহিঃপ্রবাহ বলা ছিল 1 কোটি, ডিভাইডেড বাই আমি বছরে এটা করতে পারতেছি 6.55 বার। সো ক্যালকুলেট করলে অ্যান্সারটা এরকম আসবে 25,26,718 টাকা। এখন আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। তাহলে আমার ক্যালকুলেশন বলতেছে আমার এই নগদ চক্রটা সম্পাদন করার জন্য আমার 15,26,718 টাকা দরকার। অথচ আমাদের ম্যানেজার সাহেব রাখছেন কত, 15 লক্ষ টাকা। তাহলে আমার যা দরকার ম্যানেজার কি আসলে তা রাখতে পারছে? না। তাহলে বলছে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তুমি একটা বলতে পারো যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত অযৌক্তিক, তবে এই চ্যাপ্টারে আমরা সরাসরি অযৌক্তিক না বলে এটা বলা ভালো, এভাবে বলবা যে আমার ন্যূনতম নগদ অর্থের পরিমাণ প্রয়োজন 15,26,718 টাকা, যেখানে ম্যানেজার ন্যূনতম নগদ অর্থ রেখেছেন 15 লক্ষ টাকা। সুতরাং কোম্পানির যা প্রয়োজন তার থেকে ম্যানেজার কম অর্থ ন্যূনতম নগদ অর্থ হিসেবে সংরক্ষণ করেছেন। সুতরাং ম্যানেজারের আরো বেশি অর্থ জমা রাখা উচিত। অথবা তুমি অযৌক্তিক বললেও কোনো সমস্যা নেই, বাট আমরা অযৌক্তিক না বলে এভাবে বলাটা প্রেফার করি যে ম্যানেজারকে আরেকটু বেশি অর্থ রাখতে হতো বা রাখলে ভালো হতো। ওকে, সো আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন ডান। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা একটু দেখব। আগে এখানে লিখে যাই 2 এর গ। 2 নম্বরে বলা হয়েছে, আগে গতে দেখি কি বলছে, বিডি ফুডস লিমিটেডের বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। ও তার মানে একই পেইন আবার, অর্থাৎ মোট মজুদ ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে ইওকিউ বের করতে হবে। তাহলে আমরা একটু পরে দেখি কি কি আছে। বিডি ফুডস লিমিটেড প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী বাজারজাত করে। বাজারে বার্ষিক চাহিদা 1,20,000 প্যাকেট। বার্ষিক চাহিদা মানে এ, প্রতি প্যাকেটের ক্রয় মূল্য 22 টাকা, প্রতি ক্রয়াদেশের খরচ 80 টাকা। এই যে ক্রয়াদেশ বলতে বোঝানো হয় ফরমায়েশ, তাহলে প্রতিটি ফরমায়েশের খরচ 80 টাকা, এটা হলো ওসি। প্রতি একক পণ্যের বার্ষিক সংরক্ষণ ব্যয় 2 টাকা। দেখো এখানে সরাসরি কি বলে বহন খরচ না বলে বলা হয়েছে বার্ষিক সংরক্ষণ ব্যয়। আমরা আগে থেকেই জানি বহন খরচ মানে হলো আমার গোডাউনে সংরক্ষণ করতে বা স্টোরেজের যে কস্টটা হয় 2 টাকা। তাহলে এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন ছিল, ক্রয় মূল্য 22 টাকা, এটা আমার কোনো কাজে লাগবে না। আমার এ হলো 1,20,000, ওসি 80 আর সিসি 2। তাহলে এখান থেকে আমরা আগে ফার্স্টে ইওকিউটা বের করি। √2 * a
ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। আবার একটু অ্যামাউন্ট গুলো দেখে নেই, আমি ইনফ্যাক্ট আসলে ভুলে গেছি। 1,20,000 এটা হলো ওসি 80 আর সিসি 2। 1,20,000 ওসি 80 টাকা, সিসি 2 টাকা। ওকে, এটা করলে আমার অ্যান্সার আসবে 3098.39 একক। এখন এখানে তুমি চাইলে এই দশমিকের অংশটা অ্যাভয়েড করতে পারো, কারণ একক কখনো ফ্র্যাকশনে হয় না, বাট তাও ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। 3098 একক লিখলেও সম্পূর্ণ রাইট। এবার আমাকে বের করতে হবে মোট মজুদ ব্যয় বা টিসি। এখানে আর আমি এত এক্সপ্লেইন করলাম না, আমি সরাসরি ফর্মুলা লিখে ফেললাম। এ বাই এ বাই ইও কিউ মাল্টিপ্লাইড বাই ওসি প্লাস ইও কিউ বাই 2 মাল্টিপ্লাইড বাই সিসি। সো আমার এ ছিল 1,20,000 একক, ইও কিউ ইও কিউ 3098, আমি এখানে ফ্র্যাকশন রাখলাম না, ইন্টু ওসি হলো 80 প্লাস ইও কিউ 3098 ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি হলো 2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসবে 6,196, আর যদি একদম আমি ফ্র্যাকশন সহ সব রাখতে চাই তাহলে 6,196.78 টাকা। শেষ। এবার আমরা ঘটা একটু দেখব। ঘতে বলা হয়েছে উদ্দীপকের মজুদ ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃ ফরমায়েশ প্রদান করেন। দেখো আমরা ঘতে কোয়েশ্চেন দেখে বুঝতে পারছি যে এটা মজুদ পণ্য রিলেটেডই এবং পুনঃ ফরমায়েশের কথা বলা হয়েছে। তার মানে আমাকে পুনঃ ফরমায়েশ বিন্দুটা আগে বের করতে হবে। তাহলে এখানে কি বলছে, মজুদ ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃ ফরমায়েশ প্রদান করেন, তার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তার মানে আমি বুঝতে পারতেছি আমাকে একটা পুনঃ ফরমায়েশ বিন্দু আগে বের করতে হবে, তারপরে দেখতে হবে ম্যানেজার যে 2000 প্যাকেটে রাখছে আমার অ্যাকচুয়াল পুনঃ ফরমায়েশ এটা থেকে কম না বেশি, তারপর আমরা একটা ডিসিশনে যেতে পারবো। দেখো কি বলছে, ক্রয়াদেশ প্রদানের পর গুদামে পণ্য পৌঁছাতে 4 দিন সময় লাগে। আমি বলছিলাম অর্ডার দেওয়ার পরে পণ্য পৌঁছাতে যে সময় লাগে এটাকে বলা হয় লিড টাইম, তাহলে আমাদের লিড টাইম 4 দিন। কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে 500 প্যাকেট পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে। ওই যে আমি বলেছিলাম তোমার মানি ব্যাগের সিপাই যে টাকাটা থাকে যেটাকে আমরা বলি নিরাপত্তা মজুদ, এই যে দেখো ক্রেতা চাহিদা, তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মানে ইনস্ট্যান্ট কাস্টমারের ডিমান্ড বা কনজিউমারের ডিমান্ড ফুলফিল করার জন্য 500 একক সে আলাদা করে রেখে দিয়েছে, এটা হলো নিরাপত্তা মজুদ। তাহলে আমরা একটা কাজ করি, আগে পুনঃ ফরমায়েশ বিন্দুটা বের করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। পুনঃ ফরমায়েশ বিন্দু বা রিঅর্ডার পয়েন্ট, এটা সূত্রটা আমাদের কি ছিল, এটা সূত্রটা ছিল বার্ষিক চাহিদা ডিভাইডেড বাই 360, মানে হলো তার দৈনিক গড় ব্যবহার ইনটু লিড টাইম। আমি সূত্রে আগে নিরাপত্তা মজুদ লিখেছিলাম, এখন আসলে আমি ভুলে গেছিলাম দেখে এটা পরে লিখলাম, এটা মেজর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। সো এটা হলো 1,20,000 ডিভাইডেড বাই 360 ইন্টু লিড টাইম 4 দিন প্লাস নিরাপত্তা মজুদ 500 একক। সো ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 1833.33 একক। এখন এই জায়গাটা ট্রিকি, দেখো আমার মানে আমার গোডাউনে যখন প্রোডাক্ট 1833 এককে নামবে তখনই আমার পুনঃ ফরমায়েশ দেয়া উচিত। ম্যানেজার কি করছে, 2000 প্যাকেট থাকা অবস্থায় পুনঃ ফরমায়েশ দিয়েছে, তাহলে আমার 1800-তে গেলে আমার অর্ডার দেওয়া উচিত ছিল, বাট ম্যানেজার একটু আগে থাকতে অর্ডার প্লেস করছে। সো এটা তেমন কোনো খারাপ কাজ করে নাই। সো এখানে বলবা যে তার সিদ্ধান্তটা যৌক্তিক, তবে সে আর একটু কম থাকা অবস্থায় অর্ডার দিলে ভালো হতো। এখন রিমেম্বার, এই জায়গায় একটু মাথায় রাখবা, ম্যানেজার কত দিয়েছে 2000, আমার রেজাল্ট আসছে কত 1833। সো 1800 থেকে 2000-এর ডিফারেন্সটা খুব বেশি না দেখে প্রবলেম নাই। বাট যদি কোয়েশ্চেনের টিচার এখানে দিত ধরো 6000 প্যাকেট, তাহলে তুমি খেয়াল করো আমার 1800-তে গেলে অর্ডার দেওয়া উচিত, কিন্তু আমি 6000, তার মানে আমি অনেক আগে অর্ডার প্লেস করে রাখছি, অর্থাৎ আমার গোডাউনে এক্সট্রা প্রোডাক্ট এসে পড়ে থাকবে, তখন তুমি বলবা সিদ্ধান্তটা অযৌক্তিক। তাহলে মনে রাখবা যদি কাছাকাছি ডিফারেন্স হয়, মানে
আমার যতটুকু দরকার তার থেকে যদি একটু বেশি অবস্থায় ম্যানেজার অর্ডার দেয়, সেটা যদি অল্প অ্যামাউন্ট হয়, মানে ডিফারেন্সটা অল্প হয়, তাহলে ভালো। যদি ডিফারেন্স বেশি হয় তাহলে খারাপ। তবে রিমেম্বার, যদি আমার যা দরকার তার থেকে কম হয় তাহলে কিন্তু আজীবনই খারাপ। যেমন আমার 1800-তে গেলে অর্ডার প্লেস করা উচিত, ম্যানেজার এখানে রাখছে ধরো 1500, তাহলে অলরেডি ম্যানেজার শর্টেজে পড়ে যাবে। সো অলওয়েজ মনে রাখবা, কম সারা জীবনই খারাপ। মানে আমার যা দরকার তার থেকে কম হইলে অযৌক্তিক, বেশি হইলে, যদি খুব ডিফারেন্স না হয় তাহলে যৌক্তিক, যদি খুব বেশি ডিফারেন্স হয় তাহলে অযৌক্তিক। ওকে, আমরা 3 নাম্বারটা দেখি। 3 নম্বরে গতে বলেছে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। ওকে, এটা খুবই সিম্পল। আমরা জানি বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের 3টা ইনফরমেশন দরকার হয়। একটা হলো ফেস ভ্যালু বা অভিহিত মূল্য, একটা হলো নেট সেল ভ্যালু বা নেট বিক্রয় মূল্য, আরেকটা হলো মেয়াদ। ওকে, আমরা আবার আরেকটা শর্টকাট কি জানি, যদি কিছু না বুঝি তাহলে বড় অ্যামাউন্টটা অভিহিত মূল্য, ছোট অ্যামাউন্টটা নেট বিক্রয় মূল্য। প্রতিটি বাণিজ্যিক কাগজের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 95 টাকা। এখানে একদম স্পষ্টই বলে দিচ্ছে, লিখিত মূল্য মানে ফেস ভ্যালু, বিক্রয় মূল্য 95। আমি আরেকটা কথা বলেছিলাম, যদি কোনো খরচ না থাকে তাহলে বিক্রয় মূল্যটাই কি হবে, নেট বিক্রয় মূল্য। তাহলে ফেস ভ্যালু 100, নেট সেল ভ্যালু 95। এখানে আগে দেখো বলা আছে 120 দিন মেয়াদি বাণিজ্যিক কাগজ, তাহলে আমার এই কমার্শিয়াল পেপারটার মেয়াদ হলো 120 দিন। ওকে, তাহলে আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে 3 গ বাণিজ্যিক কাগজের ব্যয়, ব্যয়ের জন্য কে, বাণিজ্যিক কাগজের জন্য সিপি। আমরা এটা কি জানি, ফেস ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু ডিভাইডেড বাই নেট সেল ভ্যালু ইনটু 360 বা 360 ডিভাইডেড বাই মেয়াদ। পুরাটাকে আমরা 100 দিয়ে গুণ দিব পার্সেন্টেজে নেয়ার জন্য। সো আমার এখানে ফেস ভ্যালু ছিল 100, নেট সেল ভ্যালু 95, কারণ কোনো ব্যয় ছিল না, সো বিক্রয় মূল্যটাই নেট বিক্রয় মূল্য। 360 ডিভাইডেড বাই মেয়াদ 120 ইনটু 100 করলে আমাদের অ্যান্সার আসবে 15.78%। তাহলে আমার বাণিজ্যিক কাগজের ব্যয় হলো 15.78%। এখন ঘতে বলা হয়েছে কি, উদ্দীপকে জনাব সজীবের জন্য ব্যবসায় ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত। আচ্ছা, অলরেডি আমরা বাণিজ্যিক কাগজের ব্যয়টা নির্ণয় করে ফেলছি, তাহলে আমার একটা ঝামেলা শেষ। আমার এখন সেকেন্ড কাজ কি, এখানে ব্যবসায় ঋণের ব্যয়টা আগে বের করতে হবে, তারপরে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, এবং আমি আগেই বলেছিলাম ব্যয়ের ক্ষেত্রে যেটা কম আমরা সেটাকে চুজ করব। ওকে, দেখো আমি বলেছিলাম এই জাতীয় টার্ম থাকলেই বুঝে যাবে এটা হলো ব্যবসায় ঋণ। 2/15 নেট 45, তাহলে 2 মানে হলো পার্সেন্টেজ, 15 ডেজ, 45 ডেজ, তার মানে টোটাল সময় 45 দিন, 15 দিনে দিলে 2% বাট্টা পাবা। ওকে, তাহলে আমরা এখানে ব্যবসায় ঋণের ব্যয়টা একটু বের করে ফেলি আগে। তাহলে এটা হলো কে টিসি। ওকে, আমি ফর্মুলাটা লিখছি যে পার্সেন্টেজ ডিসকাউন্ট 100 মাইনাস পার্সেন্টেজ ডিসকাউন্ট ইনটু 360 ডিভাইডেড বাই সিপি মানে হলো মোট সময়টা, সিডিপি মানে হলো যে সময়ের মধ্যে দিলে ডিসকাউন্ট পাবে, আর চড়াই পদ্ধতি হলো বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। সো এখানে কত ছিল, 2/15 নেট 45, সো 200 minus 2, 360, 45 minus 15 whole multiplied by 100 করলে আমাদের অ্যান্সার আসবে 36.74%। তাহলে ব্যবসায় ঋণে গেলে আমার ব্যয় 36, বাণিজ্যিক পত্রে গেলে ব্যয় 15। আমরা জানি যেটার ব্যয় কম আমরা সেটাকে চুজ করব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, জনাব সজীবের বাণিজ্যিক কাগজের মাধ্যমে অর্থায়ন করা উচিত। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 6 নিয়ে ডিসকাস করব।
সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।